সো হিট অ্যান্ড রানের নিয়মটি যদি কেউ ভঙ্গ করে সেটির সাজাটা আসলে মূলত কী ধরনের হয়ে থাকবে? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। হিট অ্যান্ড রানের নিয়মটা যদি কেউ ভঙ্গ করে তাহলে সাজাটা নির্ভর করবে হচ্ছে যে হিট অ্যান্ড রানের সিভিয়ারিটিটা কতটুকু। হিট অ্যান্ড রানটা কি শুধু প্রপার্টি ড্যামেজ কজ করেছে, হিট অ্যান্ড রানটা কি কাউকে আহত করেছে, নাকি হিট অ্যান্ড রানটা এমন কিছু করেছে যে কেউ একজন গুরুতরভাবে আহত হয়েছে বা মারাও গেছে সেটা। সো এই ধাপগুলোর উপরে ডিপেন্ড করবে যে হিট অ্যান্ড রানের শাস্তিটা আসলে কী হবে, বা এটার ইনফ্র্যাকশনটা, এটার ভায়োলেশনটাকে কি আমরা ট্রাফিক ভায়োলেশনে ফেলতে পারি নাকি আমরা এটা ক্রিমিনাল ভায়োলেশন ফেলবো। সাধারণত আমরা যেটা জেনে থাকি যে এটা ক্রিমিনাল ভায়োলেশন, যেটা এক হিসাবে সঠিক, কিন্তু আইনের চোখে যখন জিনিসটা শুধুমাত্র আপনার প্রপার্টির ক্ষতি করে, ধরেন আমাদের ফেন্স এক্সাম্পলটা ছিল বা আমাদের পার্ক করা গাড়ির এক্সাম্পলটা ছিল যেটা আপনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন, সেই ক্ষেত্রে ওখানে কোনো মানুষ যদি প্রেজেন্ট না থাকে, শুধুমাত্র গাড়ি বা প্রপার্টি ক্ষতি করে সেই মানুষটা না থেমে যদি চলে যায়, ওখান থেকে পালিয়ে যায়, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা ট্রাফিক ভায়োলেশন হিসাবে ট্রিট হবে আইনের চোখে। এটা নিউ ইয়র্ক স্টেটের ভেহিকল অ্যান্ড ট্রাফিক লয়ার সেকশন 600 সাবসেকশন 1-এ বলা আছে যে এটার শাস্তি আপনার যদি আপনি ফাইন ধরেন তাহলে $250 থেকে ম্যাক্সিমাম $500 পর্যন্ত এটার ফাইন হবে, এবং যদি জেল হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত ওই মানুষটাকে জেলে রাখা যাবে। জি। কিন্তু এটা তো গেল প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে, যদি মানে সিটি মানে গভর্নমেন্ট প্রপার্টির ক্ষেত্রে যদি হয় সেটির ক্ষেত্রে কি সেম হিসাবটা? হ্যাঁ, হিসাবটা প্রপার্টির ক্ষেত্রে সেমই থাকবে, কারণ হচ্ছে যে আমাদের হিট অ্যান্ড রানের মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে মানুষের জানমালের নিরাপত্তাটা রক্ষা করা। কারণ একটা মানুষ যখন ওই গাড়িটায় ইনভলভ থাকে, যদি পার্ক করা গাড়িটা কেউ থাকতো বা ফেন্সের পাশে ধরেন একজন পথচারী দাঁড়িয়ে থাকতো, তারা যদি ব্যথা পাইতো, সেই ক্ষেত্রে কিন্তু হিট অ্যান্ড রানটা হয়ে যাচ্ছে ক্রিমিনাল অফেন্স, সেটা আর ভেহিক্যাল ট্রাফিক ভায়োলেশন থাকছে না। সো ওইটা আরও অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, এবং ওইটা সিরিয়াসনেসের উপরে ডিপেন্ড করে ওইটা ডিসাইড হবে যে ওটা মিসডিমিনার হবে না ফেলনি হবে। আর সে যদি পালিয়ে না যায়, লাইক পথচারীর উপরে সে হিট করে ফেলছে বাই মিস্টেক, ইটস অ্যাক্সিডেন্ট, কিন্তু ওই মুহূর্তে তার মানে সেম প্রসিডিউরটা তো তাকে পুলিশ কল করতে হবে, অ্যাম্বুলেন্স কল করতে হবে, তাহলে সে সেফ। আদারওয়াইজ সে সেফ না, সে তখন ক্রিমিনাল অফেন্সে চলে যাচ্ছে। অবশ্যই সে যদি পথচারীকে হিট করে তাহলে সে রান করতে পারবে না, হিট করে তাকে ওখানে থাকতে হবে, রান করা যাবে না। হিট এবং রান হয়ে গেলেই সে একটা বেআইনি কাজ করে ফেলবে। হ্যাঁ, সে ল ভঙ্গ করলো, আইন ভঙ্গ করলো। তাকে যেটা করতে হবে, ইমিডিয়েটলি ওখানে থামতে হবে, গাড়ি থেকে বের হয়ে পথচারী বা ওখানে যারা ইনভলভ ছিল তাদেরকে চেক করতে হবে, ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হবে। ইনফরমেশন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে তাকে কি কি ইনফরমেশন দিতে হবে? তাকে 1 নাম্বার দিতে হবে তার নাম, তার আইডি, নাম, ঠিকানা, তার ইন্স্যুরেন্সের ইনফরমেশন। এই 3টা জিনিস তাকে দিতে হবে। এটা দিতে আইনের মানে অনেকে হয়তো জানে না বা হয়তো চাইতে পারে না, আইনের চোখে এই 3টা জিনিস সে দিতে বাধ্য নিউ ইয়র্ক স্টেট লর আন্ডারে। এবং অপর পক্ষের কাছ থেকেও সে এই 3টা ইনফরমেশন নিতে পারবে, তার নাম, তার ঠিকানা, তার আইডি এবং তার ইন্স্যুরেন্স ইনফরমেশন নিতে পারবে। তাহলে সে কি করলো? প্রথম ধাপ সে থামলো, দ্বিতীয় ধাপ সে চেক করলো, ইনফরমেশন এক্সচেঞ্জ করলো, লাস্ট যে ধাপটা তাকে অবশ্যই এইডের জন্য, সহায়তার জন্য ফোন দিতে হবে। সেটা সে পুলিশকে দিতে পারে, অ্যাম্বুলেন্সকে দিতে পারে। পুলিশ অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল না থাকলে নিয়ারেস্ট যে প্রিসিংক্ট আছে সেখানে যেয়ে তাকে সেটা রিপোর্ট করতে হবে, কিন্তু এটা তাকে রিপোর্ট করতেই হবে। সে যদি রিপোর্ট না করে চলে যায় তাহলেও আইনের চোখে সে এটা হিট অ্যান্ড রানের অংশীদার হবে। যেমন এখানে অনেক ইমিগ্রেন্ট পিপল আছে, বিশেষ করে আমি যদি বাংলাদেশিদের কথাই বলি, তাদের ক্ষেত্রে যে জিনিসটি হয়, আমি 2-একটা রিপোর্ট অলরেডি আমার যতটুকু জানা আছে সেটিকে উদাহরণ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশিরা সাধারণত যদি কখনো হিট অ্যান্ড রানের সিচুয়েশনে পড়ে যায় তখন তারা নার্ভাস হয়ে যায়, এবং যাকে মেরেছে বা যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সে হয়তো বা তার জন্য সেফ ফিল সে মনে করছেন, ইনসিকিউরিটির ভুকের কারণে সে হয়তো তাড়াতাড়ি চলে যেতে মানে স্থানটা ত্যাগ করতে চায়। কিন্তু এই দেশের ল আইনের দৃষ্টিতে হচ্ছে ডিফারেন্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অনেক সময় আহত হওয়ার ভয় থাকে, অ্যাটাক হওয়ার ভয় থাকে, কিন্তু ওই জিনিসটা মাথায় রেখে অনেকে কী করে, ওখানে থাকতে ভয় পায়, সে তাড়াতাড়ি নিজেকে আগে সেভ করার জন্য চলে। কিন্তু আইন তো আসলে এইভাবে দেখে না। তো এই ক্ষেত্রে কী করণীয় আছে ওই ধরনের পার্সনদের যারা এরকম নার্ভাস হয়ে যায়, সে ইন্টেনশনালি করে না কিন্তু সে সিচুয়েশনের কারণে তাকে চলে যেতে হয়েছে? জি, সো ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সো যদি কখনো কোনো আমাদের বাংলাদেশি মানুষ বা যে কোনো দেশের মানুষই তারা যদি নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায় এবং তাদেরকে যদি আলটিমেটলি পুলিশ পরে যদি হিট অ্যান্ড রানের জন্য তাদেরকে চার্জ করা হয়, সেই ক্ষেত্রে তাদের প্রথম করণীয় হচ্ছে যে আগে একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করা। সে যদি একজন বাংলাদেশি হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে সঠিক জায়গায় রেফার করতে পারবো, বা আমি যদি ফ্রি থাকি আমিও হেল্প করার চেষ্টা করতে পারি। এখন
নার্ভাসনেসের বিষয়টা তো আসলে ক্ষেত্র বিশেষে এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে, কিন্তু এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাফালো, সিটি অফ বাফালোতে কিন্তু ওরা হিট অ্যান্ড রানটাকে খুবই সিরিয়াসলি নেয়। এখানকার যে আমি মহিলাদের জন্য জিনিসটাকে মানে মেনলি মেনশন করেছি যে মহিলারা সাধারণত এই ধরনের জিনিসগুলোকে, যেহেতু আমাদের বাংলাদেশি মহিলারা একটু ইমোশনাল হয়ে থাকে, খুব সহজ সরল হয়ে থাকে, তারা এই জিনিসগুলোকে কখনো ফেস করে অভ্যস্ত না। অন্য একটা ভিন দেশের মানুষের সঙ্গে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে যায় তখন তারা মনে করে যে আমি আগে সেফ সেরে চলে যাই। এটাকে যে এত বড় একটা ফেলোনির মতো বা ডিসক্রিমিনেশন মতো যে কেসগুলো আছে বা এগুলো তারা তখন আর মাথায় রাখতে পারে না, বা এটার মর্মই তারা হয়তো বা খুব একটা ভালো বোঝে না। এটা অ্যাকচুয়ালি ওনারা লটা হয়তো জানেন না দেখেই ওনারা নার্ভাস ফিল করেন, ওনারা জানেন না যে আসলে কি করণীয়। এই জন্যই তো আমরা আসলে আজকে এখানে যে এই টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো হিট অ্যান্ড রানের যেই এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে লটা যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের কি করণীয় এবং কি করণীয় নয় সেটা আমরা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবো এরকম সিচুয়েশনে যদি আল্লাহ না করুক কেউ যদি আমরা পড়ে যাই। সো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আমরা যেহেতু সবাই বেশিরভাগ মানুষই বাফালোতে গাড়ি চালাই, সো এটা খুবই জরুরি আমাদের জানা। সো হিট অ্যান্ড রান যদি আমি প্রপার্টির ক্ষতি করে যদি আমি চলে যাই সেটা হচ্ছে ট্রাফিক ভায়োলেশন। যদি আমি এমন কোনো সিচুয়েশন হয় যেখানে আপনার মানুষ ইনজুর হয়ে গেছে, ধরেন অন্য একটা গাড়ির সাথে ক্র্যাশ হলো বা পথচারীর সাথে ক্র্যাশ হলো, বাইসাইকেলের সাথে ক্র্যাশ হলো, সেখানে অন্য একজন মানুষ ইনভলভ আছে যে কিনা আহত হয়েছে, যখনই এখানে একটা মানুষ আহত হবে তখন সেই ক্ষেত্রে যদি আমি না থেমে যদি আমি চলে যাই, ওখান থেকে প্রস্থান করি, রিপোর্ট না করে, এক্সচেঞ্জ ইনফরমেশন না করে, সেই ক্ষেত্রে সেটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। ক্রিমিনাল অফেন্সটা প্রথম ধাপটা হচ্ছে মিসডিমিনার হিসাবে ট্রিট হবে, এবং মিসডিমিনারের শাস্তি আপনার ভেহিক্যাল ট্রাফিক ল সেকশন 600 সাবসেকশন 2-তে বলা আছে, সেটা হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে ফাইন হতে পারে হচ্ছে যে 500 থেকে ম্যাক্সিমাম $1000 পর্যন্ত, এবং জেল হতে পারে আপ টু 1 বছর, যেহেতু এটা একটা ক্রিমিনাল মিসডিমিনার। এবং কোন এক্সটেন্টে মানুষটি আহত হলো সেটার উপরও ডিপেন্ড করছে যে এটা কি আরও উপরের লেভেলে যাবে কি যাবে না ক্রাইমটা। যদি এরকম হয় যে মানুষটা গুরুতরভাবে আহত হয়েছে, গুরুতর আহত বলতে আমি সিরিয়াস ইনজুরি বুঝাচ্ছি, সিরিয়াস ইনজুরির ডেফিনেশন আবার লতে আলাদাভাবে দেওয়া আছে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতে পারবো। বাট সিরিয়াসলি যদি মানুষটা ইনজুর্ড হয় এবং সেই ক্ষেত্রে যদি যে হিট করেছে সে যদি প্রস্থান করে, পালিয়ে যায় রিপোর্ট না করে, ইনফরমেশন এক্সচেঞ্জ না করে, সেই ক্ষেত্রে সেই লোকটা সাজা হবে হচ্ছে আপনার ফাইনের ক্ষেত্রে হবে হচ্ছে $1000 উপরে, এবং জেল হবে আপ টু 4 ইয়ার্স। 4 ইয়ার্স পর্যন্ত জেল হবে। সো এখানে আসলে তখন যখন এটা জেল যখন 4 ইয়ার্স হয়ে যাবে তখন আর সেটা আর কি মিসডিমিনার থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে একটা ক্লাস ই ফেলনি, ফেলনি আকার ধারণ করছে। তখন আসলে ওইটা কয় টাকা ফাইন, তখন যখন আপনি 4 বছরের জন্য জেলে যেতে হচ্ছে ম্যাক্সিমাম, তখন আর টাকার হিসাবটা এখানে আসলে আর আসতেছে না। সো আমরা ধরে নিব যে 4 বছর জেলটা হচ্ছে ম্যাক্সিমাম টার্ম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে যদি মারাত্মকভাবে আহত হয় বা মানুষটা যদি মারাই যায় সেই ক্ষেত্রে কি হবে। ধরেন কোনো একটা পথচারীকে কেউ একজন হিট করে ওখানে স্পট ডেড হয়ে গেছে পথচারী, সে না থেমে চলে গেছে, সেই ক্ষেত্রে তার জেল হবে হচ্ছে আপ টু 7 বছর, এবং ওইটা হচ্ছে ক্লাস ডি ফেলনি, ওইটা ই ফেলনির থেকে আরও 1 লেভেল উপরে। সো আপ টু ম্যাক্সিমাম সাজা 7 বছর পর্যন্ত হতে পারে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে। সো এই ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে আইনটা ভালোভাবে জানতে হবে, এরকম সিচুয়েশনে পড়লে করণীয় কি সেটাও আমাদের বুঝতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা তো দেখলাম যে একটা সাইডের যে যিনি দুর্ঘটনাটা ঘটান তার জিনিসটা আমরা জানতে পারলাম, কিন্তু যিনি দুর্ঘটনার শিকার হয়েছেন সে হয়তো মারা যায়নি, সে হয়তো আহত হয়েছে, কিন্তু তার কীভাবে আইনি সহায়তা সে নিতে পারে। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে ভাইয়া বুঝতে হবে যে জাস্ট বিকজ আরেকজনের দোষে হয়েছে দেখে যে দোষী নয় ক্র্যাশটার জন্য তার যে কোনো দায়িত্ব নাই তা না, উভয়ের ক্ষেত্রেই কিন্তু দায়িত্বটা প্রযোজ্য। এমনও হতে পারে যে অ্যাক্সিডেন্টটা আমার দোষে হয়েছে কিন্তু আপনি ব্যথা পান নাই, আমি ব্যথা পেয়েছি, তখন আপনার দায়িত্ব হচ্ছে যে আমার সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করা এবং পুলিশকে জিনিসটা তাড়াতাড়ি জানানো এবং অ্যাম্বুলেন্সকে কল করা। কারণ আমাদের শুরুতেই আমরা বলে নিয়েছি হিট অ্যান্ড রান লয়ের পারপাসটাই হচ্ছে যে ওই সিচুয়েশনে যারা ইনভলভ ছিল তাদের সেফটিটা ইনশিওর করা। সরকারের পারপাসটা এইটাই, এই লটা রাখার জন্য, যাতে কোনো মানুষ যাতে দেরির কারণে বা বিনা চিকিৎসায় বা কোনো এমন সিচুয়েশনে পড়ে যাতে এমন কোনো ক্ষতিগ্রস্ত বা এমনভাবে ক্ষতিগ্রস্ত না হয় যে যেখান থেকে আর ফেরার উপায় নেই। ক্ষতিটা কমানোর জন্য আর কি, যেহেতু ক্ষতি হয়েইছে দ্রুত যাতে সেটা রেমেডি করা যায় সেই জন্য হিট অ্যান্ড রান লটা রাখা হয়েছে, যাতে মানুষ কিছু হলেই যাতে পালিয়ে না যায়।
ওখানে থাকবে, ইনফরমেশন শেয়ার করবে, ল এনফোর্সমেন্টকে ডাকবে, অ্যাম্বুলেন্সকে ডাকবে, সবাই সবাইকে হেল্প মেক শিওর করে তারপরে ওখান থেকে প্রস্থান করা। এটাই একটা দায়িত্বশীল নাগরিকের করণীয়। এই জন্যই লটা। ফিনান্সিয়ালি শেয়ার কি ধরনের হেল্প পেতে পারে? যেমন যেহেতু একজনকে ফাইন করা হবে 1,000 থেকে 5,000 টাকা, যে কথাটা আমরা একটু আগে শুনলাম, তো সেটা হচ্ছে যিনি দুর্ঘটনাটা ঘটিয়েছেন, ঘটনাস্থল ত্যাগ করেছেন তার জন্য। কিন্তু যিনি ঘটনার শিকার হয়েছেন তিনি কিভাবে ফিনান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন? এই ধরনের কি কোনো ব্যবস্থা আছে? চমৎকার প্রশ্ন। সো এই যে 500, 1,000 বা এই যে ফাইনটা, এটা তো আসলে মামলাটা প্রসিকিউট করবে তো সরকার, এখানে বাদী কিন্তু সরকার। যে পালিয়ে গেছে বা যে ওখানে ছিল, আহত হয়েছে বা যার প্রপার্টির ক্ষতি হয়েছে, সে কিন্তু মামলাটা করতেছে না, কারণ এটা একটা ক্রিমিনাল মামলা। হ্যাঁ, ক্রিমিনাল মামলায় বাদী সবসময় সরকার হয়। এখন আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে, যেহেতু আমার বিনা দোষে আমি ক্ষতিগ্রস্ত হলাম, আহত হলাম বা আমার প্রপার্টির ক্ষতি হলো, এই ক্ষেত্রে আমার করণীয় কি? এখন এই প্রসঙ্গটাতে আমরা যাচ্ছি যে হিট অ্যান্ড রানের কনসিকোয়েন্সেসটা কিন্তু শুধু জেল জরিমানাই নয়, এটার একটা কনসিকোয়েন্সেস হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সের কাছে এটা রিপোর্ট যাবে এবং আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়বে। এটার দ্বিতীয় কনসিকোয়েন্সেস হচ্ছে যে আপনি ক্রিমিনাল সাজা তো খাটলেনই, কিন্তু আপনাকে সিভিল মামলার প্রতিও আপনার এক্সপোজারটা আসলো, কারণ তখন বিনা দোষে যে আহত হইলো বা যার ক্ষতি হইলো গাড়ির বা প্রপার্টির, সে কিন্তু আপনার এগেনস্টে একটা মামলা আনবে সিভিল কোর্টে এবং আপনাকে সে সু করবে। সে সু করবে আপনাকে তার পার্সোনাল ইনজুরি এবং প্রপার্টি ড্যামেজের জন্য। যেই কাজগুলো আমাদের ফার্ম ফ্রম অ্যান ইনজুরি ল আমরা করে থাকি মেইনলি, যেটা হচ্ছে ইনজুরি রিলেটেড যে ক্লেমগুলো, যেগুলো সিভিল মামলা। সো আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, যে সেই মানুষটার প্রতিকার এটাই যে সে চাইলে তার ইনজুরির জন্য সু করতে পারবে। সু করে ওই ড্রাইভারটা, যে ড্রাইভারটার ইনফ্র্যাকশনের জন্য তার ক্ষতি হয়েছে, তার ইন্স্যুরেন্স থেকে সে তখন, সে যদি ইনশিওর্ড নাও থাকে, সেলফ ইনশিওর্ডও থাকে, তার যদি অ্যাবিলিটি থাকে, বা সে যদি সিটি অফ বাফালো হয়, সে যদি গভর্নমেন্ট কোনো ইয়ে হয়, তাদেরকে সু করে সে তখন ক্ষতিপূরণ আদায় করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো জানলাম যে গাড়ি দুর্ঘটনার বিষয়টি হিট অ্যান্ড রানটা এখানে প্রযোজ্য। আমি যদি পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন মানে অনেক মানুষ আছে কনস্ট্রাকশনের কাজের সঙ্গে ইনভলভ, আমাদের বাংলাদেশিরা। সো ওখানে কি এই ধরনের কোনো কিছু আছে যেটা হিট অ্যান্ড রানের সাথে সম্পৃক্ত, বা কোনো ধরনের চান্স আছে যে কোনো কোম্পানিতে সে কাজ করেছে এবং কাজ করে কোনো একটা ড্যামেজ হয়েছে, তার মাধ্যমে হয়তো কার অন্য কোনো এমপ্লয়ের ড্যামেজটা হয়েছে বা তার নিজের হয়েছে, এবং সে সেটা কাউকে না বলে ঘটনাস্থল ত্যাগ করেছে? বিষয়টা কি এখানেও কি হিট অ্যান্ড রান আইনটা প্রযোজ্য? সেটা যদি আপনার কোনো ভেহিকেল ইনভলভ থাকে, আচ্ছা, ভেহিকেলের ডেফিনেশনটা আবার অনেক ব্রড। ভেহিকেলের ক্ষেত্রে আপনার গাড়ি, মোটরসাইকেল, আপনার বাইসাইকেল, বাস, ট্রাক, মানে ভেহিকেল বলতে আমরা যেটা বুঝি আর কি, যে বাহন। হ্যাঁ, বাংলায় যেটা আমরা বুঝি যে বাহন। এখন বাহনের ডেফিনেশনের মধ্যে যেটাই পড়বে, সেই বাহনের মাধ্যমে যদি কোনো ক্র্যাশ হয় এবং সেই বাহন যে ড্রাইভ করছে বা যারা ছিল ওখানে, তারা যদি প্রস্থান করে, সেই ক্ষেত্রে হিট অ্যান্ড রানটা অ্যাপ্লিকেবল হবে সাধারণত। এবং এটা প্রাইভেট প্রপার্টিতে হলে সেই ক্ষেত্রে পুলিশ কতটুকু ইন্টারেস্টেড থাকবে সেটার ব্যাপারে আমরা আলোচনা করতে পারি ফার্দার, বাট সাধারণত হিট অ্যান্ড রানটা হয়ে থাকে পাবলিক রোডওয়েজেই, সরকারি যে আমাদের সিটি অফ বাফালো বা আমরা সাধারণ মানুষরা যে সমস্ত রাস্তা ব্যবহার করি, রাস্তাঘাট, সেসব রাস্তাঘাটে সাধারণত এটা হয়ে থাকে। হিট অ্যান্ড রান হয়ে থাকে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আজকে আমাদের বিষয়টি হিট অ্যান্ড রানের উপরে। তো আরও যদি কোনো কিছু জানার থাকে আমি ঠিক নিশ্চয়ই আমাদের পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বিষয়ের উপর আবার আসবো। তো আমাদের মাঝে ছিলেন অ্যাটর্নি নাজমুস সাকিব, যিনি অ্যাটর্নি অ্যাট ল, সুপ্রিম কোর্টের অ্যানলিস্টেড লয়ার। আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং সকলকে আমাদের এই আজকের যে অনুষ্ঠানটি, যে বিষয়টি, সেই বিষয়টি আসলে আমরা চেষ্টা করেছি রিয়েল তথ্যগুলো তুলে ধরার জন্য, যারা বাফুলোবাসী, যারা বাংলাদেশিরা আছেন, তারা এটির পুরোপুরি সুবিধা নিতে পারেন। এবং অ্যাটর্নি নাজমুস সাকিব, তিনি এখানে একটি ল ফার্মের সঙ্গে আছেন, তিনি নিশ্চয়ই বলবেন তিনি কী ধরনের সহযোগিতা বাংলাদেশিদের জন্য করবেন। এবং আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যাটর্নি নাজমুস সাকিবকে আমাদের স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাজমুস সাকিব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনার আসলে সার্ভিসটি কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ নন্দন টিভিকে এবং আপনাকেও। আসলে আমাকে পাওয়া খুবই সহজ। আমার ফোন নাম্বার হচ্ছে 716-377-7918। আমাদের অফিস হচ্ছে 4367 হার্লেম রোড, ফ্রম অ্যান ইনজুরি ল। এটি হচ্ছে হার্লেম এবং মেইন স্ট্রিটের কর্নারে, 7-11 সুনোকো গ্যাস স্টেশনের পাশে, সানোকো গ্যাস স্টেশন। এবং আমরা বেসিক্যালি ইনজুরি ল নিয়েই প্র্যাকটিস করি। আমরা হচ্ছি ফুল সার্ভিস ইনজুরি ফার্ম, যেখানে আমরা প্রপার্টি ড্যামেজ, নো ফল ক্লেম এবং ইনজুরি রিলেটেড ক্ষতির জন্য আমরা কম্পেনসেশন এনে দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে।
এছাড়াও বাংলাদেশিদের জন্য এক্সক্লুসিভ যেই সার্ভিসটা আমাদের আছে সেটা হচ্ছে আমি আমার বাংলাদেশের কমিউনিটির জন্য সবসময় অ্যাভেলেবল যে কোনো প্রয়োজনে। এরকম হতে পারে যে হয়তো আমাদের এরিয়াজ অফ প্র্যাকটিসে আপনাদের প্রয়োজনটা না, আপনাদের অন্য কোনো ফিল্ডের দরকার, সেই ক্ষেত্রেও আমাদের প্রচুর লয়ার, প্রচুর জাজেস এবং প্রচুর লিগ্যাল ফিল্ডের মানুষদের সাথে কানেকশনস আছে, যাদের সাথে আমরা কম্পিটেন্ট মানুষদের সাথে কানেকশন আছে, যাদের সাথে আমরা আপনাদেরকে সংযুক্ত করে দিতে পারবো এবং তারা আপনাকে ফুল ফ্লেজেডলি হেল্প করবে। এবং এটা আমি নিজে পার্সোনালি ইনভলভ থেকে আমি হেল্প করতে পারবো এই ব্যাপারে। মানে এরকম না যে আপনাকে আমি বলে দিলাম, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারবেন আপডেটস বা যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। সো আমরা সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাভেলেবল আছি 24/7 ইনশাল্লাহ, আপনাদের সেবায় নিয়োজিত। সো আপনারা আমাদের সেবা গ্রহণ করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। কখনো কোনো দুর্ঘটনায় ইনভলভ হলে অবশ্যই সেখান থেকে চলে যাবেন না, সেখানে অপেক্ষা করবেন, সেখানে আশেপাশের সবার খোঁজ নেবেন, নিজের দিকে খেয়াল করবেন যে নিজের ঠিক আছেন কিনা, ইনফরমেশন এক্সচেঞ্জ করবেন এবং অবশ্যই ল এনফোর্সমেন্ট এবং অ্যাম্বুলেন্সকে জানাবেন। ধন্যবাদ। তো আশা করছি সকলেই ভালো থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজমল, নন্দন টিভি বাফেলো যুক্তরাষ্ট্র থেকে। আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই আবারও দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।